এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের সাথে অন্ধকার রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো গ্রেপ্তার করে তুলে নিয়ে গেছে। এখন বক্তব্য রাখবেন তারা নির্যাতিত হিন্দু নেতা গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য এবং গণতান্ত্রিক সমন্বয়ক আবু হানিফ। এই যে 2024 সালের ছাত্র জনতার যে বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লবের সামনে নেতৃত্ব দেওয়ার কারণে গত 27 জুলাই মধ্যরাতে রেবের একটি বাহিনী আমাকে রাতের আধারে তুলে নিয়ে গিয়েছিল। তারা আমাকে 42 ঘন্টা নির্যাতন করেছিল। তারা শুধু বলেছিল তুমি শুধু স্বীকারোক্তি দাও, তোমাকে আমরা ছেড়ে দিব। আমি বলেছি আমরা ন্যায্য আন্দোলন করেছি, ছাত্র জনতা ন্যায্য আন্দোলন করছে, আমি কোন স্বীকারোক্তি দেব না। আমি বলেছি আমার শরীরে একটা রক্ত থাকলেও আমি কোন স্বীকারোক্তি দেব না। তারা বারবার বলেছিলেন এই আন্দোলনে ডাক্তার সাহেব কৃষি পিছন থেকে যুগান টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, উস্কানি দিয়েছে। আমি যেন সেটা স্বীকারোক্তি দিলে এই স্বীকারোক্তি দিলে তারা আমার পরিবারের কাছে ফেরত দিবে। তারা বলেছে তুমি এই স্বীকারোক্তি দিলে তোমার পরিবারের যা জানা দিবে আমরা সব দেখবো। আমি বলেছি আমি এই স্বীকারোক্তি বাহানা দেবো না। কারণ দেশের মানুষের এই মুক্তির আন্দোলনে ছাত্ররা যখন সাংগঠনিক নেতৃত্ব নিয়েছে তখন আমাদের সভাপতি নুরুল হামদুল সবসময় ছাত্রদেরকে বুদ্ধির পরামর্শ এবং সব ধরনের সাহায্য করেছে। আমরা বলেছি বাংলাদেশে আমাদের যেখানে নেতা কর্মী রয়েছে তারা যেন রাষ্ট্রপতি বসে এই ছাত্ররা রাষ্ট্রপতি নেশার মাধ্যমে আওয়ামী লীগের ফেসিবাদের যে পতন ঘটেছে এটা বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় থাকবে। আপনারা দেখেছেন এই আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় এসেছিল 2009 সালে বিজেপি হয়েছিল, তারা বিজেপি নামে সেখানে হত্যা করেছিল। 2013 সালে সাতটা চত্বরে তারা রাতের আধারে জাহাঙ্গীরকে হত্যা করেছিল। গত কয়েক বছরে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য নেতা কর্মীকে খুন করেছে, হত্যা করেছে। এই 24 সালে এই ন্যায্য আন্দোলনকে দমন করার জন্য সরকার ছাত্র জনতার উপর নির্বিচার বিচারে অসংখ্য আইন ব্যবস্থা করেছে। এই বাংলাদেশে যেমন যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল, এই বাংলাদেশে যেমন শেখ মুজিব হত্যার বিচার হয়েছিল, আওয়ামী লীগের আমলে গঠিত প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ হাসিনা যেখানে দাঁড়িয়ে থাকুক তাদেরকে দেশে বিচার করা হবে। আমরা আজকে এই সংস্কৃতি সমাবেশ থেকে দেশের মানুষকে একটি বার্তা দিতে চাই, একটি বিপ্লবের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। এখন সুতরাং আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। গণঅধিকার পরিষদের নেতাদেরকে বললো আপনারা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় পাহারা বসাবেন, কেউ যেন কোনো রাজ্য করতে না পারে। পুলিশ ভাইকে বলবো আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বন্ধু, আপনারা নির্দিদায় কর্মস্থ করেছিলেন, যারা দুর্বৃত্ত ছিল আওয়ামী লীগকে সুবিধা দিয়েছিল তাদেরকে তারা বিচার করেছে। আপনাদের কাছে কথা আছে, আমরা আছি। আর সরকারকে বলবো আগামী বাংলাদেশ হবে তারুণদের বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ, যে তরুণদের নেতৃত্বে বাংলাদেশে নিয়ে যাবে। সেই গণঅধিকার পরিষদ একটি তারুণ নির্ভর রাজনৈতিক দল। আপনাদেরকে সেই দলে যুক্ত হয়ে একটি নতুন বাংলাদেশ নির্মাণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত সাহায্য বন্ধুগণ, একটি বিশাল মিছিল নিয়ে নারায়ণগঞ্জের নেতৃবৃন্দরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ওয়ালিউল মিল্কি ভাইয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জের জেলা ও মহানগরীর নেতৃবৃন্দ বিশাল মিছিল নিয়ে আমাদের উপস্থিত হয়। করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। সম্মানিত সাহায্য বন্ধুগণ, সবাই করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। সম্মানিত সাহায্য বন্ধুগণ, এই পক্ষে আমাদের মধ্যে
বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সংগ্রামী নেতা উচ্চতর পরিষদের সদস্য শাকিরুজ্জামান। সংগ্রামী ভাই বোনেরা, গণ অধিকার পরিষদে আজকের এই সম্প্রতি সমাবেশে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানে যে সকল মানুষ শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা বলতে চাই এই অভ্যুত্থানে আমাদের অসংখ্য ভাই বোন এখনো ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমরা দেখেছি এই ছাত্র আন্দোলনে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূরকে তার বাসার দরজা ভেঙে রাতের আধারে কিভাবে তুলে নিয়ে যায়। আমরা ধিক্কার জানাই এই বর্বরতাকে। গণ অধিকার পরিষদের এই সম্প্রতি সমাবেশের মাধ্যমে সারা দেশকে আমরা বার্তা দিতে চাই, সারা দেশে কোনো বৈষম্য থাকবে না, কোনো লুটপাট থাকবে না এবং সকল বৈষম্যের বাংলাদেশ গড়ার করতে আগামীর বাংলাদেশ আমরা গড়ে তুলব। সেই সাথে আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রবাসী ভাইদেরকে এই আন্দোলনে তারা রেমিটেন্স শাটডাউন দিয়ে তারা যে আন্দোলন গড়ে তুলেছে সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। সংগ্রামী ভাই বোনেরা, আগামীর বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতৃত্বে বৈষম্যহীন চলার বাংলা গড়ে উঠবে। ধন্যবাদ। গণ অধিকার পরিষদের উত্তরোত্তর পরিষদের সদস্য আফরোজ সাহেব। সাথী বন্ধুগণ, বিদ্যালয়ের অন্যতম সদস্য বলি আভাস বক্তব্য রাখছিল তিনি বক্তব্য এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন গণ অধিকার নেতা অ্যাডভোকেট সাকাওয়াত হোসেন। সাথী বন্ধুরা, আমরা আমাদের দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে পেরেছি, কিন্তু আমরা এখনো সফল হইতে পারিনি। আমরা সফল তখনই হব যখন আমার সাভার ইউনিটের আজকে নুরনবী আজকে খবরে, আমার সাভার ইউনিটের আলাহিন আজকে খবরে যে উদ্দেশ্য এবং যে লক্ষ্য নিয়ে আসছে আমার এই ইউনিটের নেতা কর্মীরা আজ কংগ্রেসে আছে, সেই তাদের লক্ষ্য উদ্দেশ্য যখন পর্যন্ত পূরণ না হবে তখন পর্যন্ত আমরা স্বাধীন হব না, স্বাধীন হব না। একটি কথা মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জনের থেকে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা আমাদের শিল্প প্রতিষ্ঠান আশুলিয়ার সাভারের শিল্প প্রতিষ্ঠানে তারা হানা দিচ্ছে। আমাদের শিল্প প্রতিষ্ঠান রাতের বেলা ধ্বংস করে দেশটাকে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে যাচ্ছে। ডাকাতির আতঙ্ক তারা ছড়িয়ে ফেলছে, দেশকে দেখাতে যাচ্ছে যে দেশ এখন অস্থিতিশীল অবস্থায় আছে। কিন্তু আমরা আমাদের নেতাকর্মীর মাধ্যমে রাতের বেলা পহরা বসিয়েছি। প্রত্যেকটা হিন্দু সম্প্রদায় বলেন, সকল সম্প্রদায়কে আমরা বলেছি না, আপনারা ভয় পাবেন না। আজকে দুর্বৃত্তরা পরাজয় হয়েছে ঠিকই, কিন্তু তারা রাতের অন্ধকারে এই দেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে। আমরা তখনই সফল হব যখন এই তরুণ নেতৃত্ব গণ অধিকার পরিষদ সহ ছাত্র আন্দোলন এই সফল করে এই দেশকে সেই স্বৈরাচার মুক্ত করার পর যে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়বে, যেখানে মানবাধিকার, মৌলিক অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং ঘুষ দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ আমরা যখন বিনির্মাণ করতে পারবো, তখনই আমাদের সফলতার মূল কাম্য হবে এবং আমার ইউনিটের সেই মৃত্যু আত্মারা তখনই শান্তি পাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন গণ অধিকার পরিষদ উচ্চতর পরিষদের সদস্য শহীদুল ইসলাম ফাহিম। বক্তব্য নিয়ে আসছেন শহীদুল ইসলাম ফাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রামগঞ্জে জনতার মাঝে একটা স্লোগান, সেই স্লোগানটা আমরা এখানে দিতে চাই।
বিপিনুর হক নূর রিমান্ডে থাকাকালীন অবস্থায় বলেছিল 90% পতন হয়ে গেছে, 10% শুধু ধাক্কা দেন। আমরা সেই স্লোগান দিতে চাই, জনতারা যে স্লোগান দিচ্ছে, বিপিনুরের কথা রাখছি, বিপিনুরের কথা রাখছি, বিপিনুরের কথা রাখছি। বিপিনুরকে রিমান্ডে ঝুলিয়ে তারা হত্যার উদ্দেশ্যে টর্চার করেছে। তার মনোবলকে ভাঙতে পেরেছে, তার মনোবল ভাঙতে পারেনি। দুই কাঁধে ভর দিয়ে তার উদ্দেশ্যে বলেছিল 90% পতন হয়ে গেছে, 10% শুধু ধাক্কা দেন। জনগণ 10% ধাক্কা দিয়ে এই স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। তারা 17 বছর ধরে বলেছে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। জনগণের সাথে 17 দিন টিকতে পারে নাই, জনগণের সাথে 17 দিন টিকতে পারে নাই। শুনতেছি তারা নাকি বোরকা পরে পালিয়ে গেছে। পালাতে দেয়া যাবে না, তাদেরকে পালাতে দেয়া যাবে না। তাদেরকে পিডিআর বিদ্রোহের মামলায় গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। তাদেরকে হেফাজতের নিরীহ আলেম ওলামাদের মারার অপরাধে ফাঁসির দড়িতে ঝুলিয়ে উপযুক্ত শাস্তি দিতে হবে। তাদেরকে রানা প্লাজায় যে সহিংসতা ঘটেছে সেগুলোর বিচারের আওতায় নিতে আসতে হবে। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, আমরা সাধারণ জনতা যে বিজয় ছিনিয়ে এনেছি তার মহানায়ক বিপিনুরুল হক নূর, এটা কি কোনো সন্দেহ আছে? আমরা এই সমাবেশ থেকে একটা বার্তা দিতে চাই, আমরা শৃঙ্খলা রক্ষায় গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ মাঠে কাজ করবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
তৈরি করতে চায়। আমি তাদেরকে সম্মান জানাই। আমি বক্তব্যে বেশি রাখবো না। আগামী দিনে আমরা যারা আছি ছাত্র জনতার সঙ্গে আজকে যে বিজয় হয়েছে, ছাত্র জনতার বিজয়, আপনাদের বিজয় হয়েছে, গণঅভ্যুত্থানের বিজয় হয়েছে। আগামী দিনে আমাদের আস্থা যাতে পূরণ হয়, আমাদেরকে সুযোগ ব্যবহার করে অন্যরা যাতে সুযোগ করতে না পারে। ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, এদেশে নৃতাত্ত্বিক, কাকমা, বর্মা, রাখাইন, বৌদ্ধ দেশের এখানে পাড়া নানান ধরনের সম্প্রদায় যারা আছে তাদেরকে আপনার পাশে রাখবেন। আমি আছি আপনাদের সঙ্গে, আমি আপনাদের সঙ্গে থাকবো। আমি কথা দিলাম আগামী দিনে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে। আপনারাই পার্লামেন্ট গঠন করবেন, আপনারাই পার্লামেন্ট গঠন করবেন। আমি নূরকে এবং জেনারেল সেক্রেটারিকে পিপি নূর সহ যারা আছেন, মঞ্চে যারা আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সম্মান করবেন, তাদেরকে তাদের আদর্শ অনুসরণ করবেন। এই কথা বলে মিডিয়া সহ বাংলাদেশের সকল জনগণকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। বিজয়ের এই প্রথম পাদে এসে আমরা সকলকে একত্রিত করার সুযোগ পেয়েছি এইমাত্র পৃথিবীর গণ অধিকার পরিষদের মাধ্যমে হয়ে যাচ্ছে। ধন্যবাদ। এ বলতে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন গণ অধিকার পরিষদ উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট নূরের সিদ্দিকী। বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট নূরের সিদ্দিকী। ভাই আসি এরশাদ ভাই। সংগ্রামী উপস্থিতি, আজকে নতুন বাংলাদেশে আমরা এই সম্প্রীতির সমাবেশ আয়োজন করেছি। একটি কথা বলতে চাই, রাষ্ট্রের তিনটি অঙ্গ, নির্বাহী বিভাগের প্রধান খুনি হাসিনা পলাইছে, রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছে, তাহলে বিচারপতি, বিচার বিভাগের প্রধান বিচারপতি কেন এখনো পদত্যাগ করেন না? প্রধান বিচারপতি সাহেব, আপনি বাকশাল ছাত্রলীগের নেতা ছিলেন, আমরা আপনার পরিচয় জানি, আপনি কতটা দালালি করেছেন আমরা দেখেছি। শুধু প্রধান বিচারপতি নয়, আমরা 57 জন বিচারপতির তাৎকালিক কাজ করেছি। আজকের এই সমাবেশের মাধ্যমে এসব দল বিচারপতিকে তৎক্ষণে পদত্যাগ করতে হবে। আরেকটি আহ্বান জানাবো, এই দলের প্রধান বিচারপতি একটি সার্চ কমিটি গঠন করেছিল, সেই সার্চ কমিটি আরেকটি দল নির্বাচন কমিশন গঠন করেছে। আমরা জেনেছি সেই দলের নির্বাচন কমিশনের প্রধান আউয়াল এখনো সেখানে বসে আছে। আমরা এই সমাবেশের মাধ্যমে জানাতে চাই, আজকে শহীদের রক্তে রঞ্জিত হচ্ছে নতুন বাংলাদেশ। এই বাংলাদেশের নির্বাহী বিভাগ, আইন বিভাগ, সংসদ এবং বিচার বিভাগ সহ সমস্ত পুলিশ প্রশাসন, আমলাতন্ত্র, এদেশের ছাত্র জনতা যারা শহীদ হয়েছে, আন্দোলন করেছে, তারা গঠন করবে। আরেকটি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে সরকারে যেমন ছাত্র প্রতিনিধি আছে, তদ্রুপ নির্বাচন কমিশনেও ছাত্র প্রতিনিধি রাখতে হবে। আমাদের দেশ আমরাই গঠন করব। একটি স্লোগান নিয়ে শেষ করব। এই সারা দেশে কোন নেতা আছে? আমাদের ইতিমধ্যে আর কিছুক্ষণের মধ্যে আমাদের গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি এবং সাধারণ সম্পাদক বক্তব্য রাখবেন। আপনারা আশেপাশে ঘোরাফেরা না করে সমাবেশ স্থলে উপস্থিত হন।
এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। বক্তব্য নিয়ে আসছেন হাসান আল মামুন। ক্যাপ্টেন ক্যাপ্টেন সবাই একটু বসেন, বৃষ্টি ছেড়ে গেছে, সবাই একটু বসেন। ভাই কাদা হয়ে গেছে ভাই, কাদা হয়ে গেছে ভাই, কাদা হয়ে গেছে ভাই। গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সম্প্রীতি সমাবেশ থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বিপ্লব অর্জিত হয়েছে এবং সেই বিপ্লবে সারা দেশে যে সকল ছাত্র জনতা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। পাশাপাশি আজকের এই সমাবেশ থেকে যারা এই শেখ হাসিনা স্বৈরাচারের পেটোয়া পুলিশ বাহিনী কর্তৃক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন তাদেরকে আমরা এইটুকু আশ্বস্ত করতে চাই, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে জনগণের যে সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, প্রত্যেকের এই সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। সংগ্রামী উপস্থিতি, আজকে 2024 সালে যে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে, 2018 সালে সেটির বীজ এবং সেটি আমরা সফল করেছিলাম। 2024 সালে যদি হাইকোর্টের মাধ্যমে সরকার সেই প্রজ্ঞাপন বাতিল না করত, তাহলে কিন্তু আজকে এই শেখ হাসিনাকে পালাতে হতো না। সুতরাং এটা বলতে হয় যে এটি আল্লাহর অশেষ রহমতে এদেশের মুসলিম মানুষের আর্তনাদে বিগত 15 বছরে এদেশের হাজার হাজার মানুষকে, হাজার হাজার পরিবারকে শেখ হাসিনা নিঃস্ব করে দিয়েছে। অনেক সন্তানকে শেখ হাসিনা পিতৃহারা করেছে। এই শেখ হাসিনার হাত রক্তে রঞ্জিত। এই শেখ হাসিনা পৃথিবীর যে প্রান্তে পালিয়ে গিয়ে থাকুক, তাকে ধরে এনে বাংলাদেশে অবশ্যই বিচার করা হবে। এক বৃদ্ধ পরিবার ছাড় দেওয়া হবে না শেখ হাসিনাকে। এবং এই গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ এই আওয়ামী লীগ সরকারের নিবন্ধন বাতিল করে বাংলাদেশে এই সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগকে চিরতরে তাদের নিবন্ধন বাতিল করতে হবে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এই সরকারের মধ্য দিয়ে পরবর্তী সময়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। সেখানে এদেশের লাখো জনতা, কোটি কোটি জনতা যারা বিগত 15 বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, তারা তাদের নেতৃত্ব বাছাইয়ের জন্য তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান আজকে ভেঙে চুরমার হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন বর্তমানে পুলিশ কিন্তু তাদের কর্মস্থলে ফিরতে চাচ্ছে না। এর কারণ কি? এই পুলিশরা কিন্তু আমাদেরই ভাই। এই শেখ হাসিনা বিগত 15 বছরে এই পুলিশ বাহিনীকে রাষ্ট্রীয় ক্যাডার, যেমন ছাত্রলীগের চেয়ে বড় ক্যাডার বানিয়ে এদেশের মানুষকে নির্যাতন করেছে। এবং সর্বশেষ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে, সেখানে গুলি করে এই পুলিশ বাহিনী প্রায় 1000
ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছে। ছাত্র জনতা সেই ক্ষোভে পুলিশের উপর আক্রমণ করেছে। আমি তো বলি যে পুলিশ বাহিনী তাদের শিক্ষা নেওয়া উচিত। রাষ্ট্রীয় একটি বাহিনী জনগণের টাকায় যাদের বেতন হয়, এই রাষ্ট্রের টাকায় যাদের বেতন হয়, তারা কিভাবে এই আওয়ামী লীগের পেটোয়া বাহিনী হয়ে এদেশের ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, এটি আমি প্রশ্ন রেখে গেলাম। আমি আজকে আরেকটি কথা বলতে চাই, এই পুলিশ বাহিনী আমাদেরই ভাই। আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন, গত দুদিন আগে শেখ হাসিনা থেকে পালিয়েছে, কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা তো এই দেশেই আছে, তাই না? এরা দেশে আছে না? এরা কি করতেছে? বলতেছে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে। আসলে আমরা সঠিক তথ্য যাচাই বাছাই করে দেখেছি, আসলে কোথাও ডাকাতি হচ্ছে না, বরং আওয়ামী লীগের কিছু টুকাই, ছাত্রলীগের কিছু টুকাই ভাড়া করে বিভিন্ন এলাকায়, শান্তিপূর্ণ এলাকার হই হুল্লোড় করে তারা সাধারণ মানুষের মনে ভয় ভীতি সঞ্চার করছে। আজকের এই সমাবেশ থেকে সর্বশেষ যে কথাটি বলতে চাই, আমরা এই তরুণরা মিলে আগামীতে আপনাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই। সেজন্য প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, বিরোধী দল সহ যারাই আছে এ দেশের কোন মানুষের উপর কোনোভাবে আপনারা অত্যাচার নির্যাতন করবেন না। আমি ওবায়দুল কাদেরের একটি কথা দিয়ে শেষ করতে চাই। তিনি বলেছিলেন আওয়ামী লীগের যদি পতন হয় তাহলে 1 লক্ষ নেতাকর্মী সেদিনেই মারা যাবে, কিন্তু আমরা বাস্তবিক অর্থে দেখেছি আওয়ামী লীগের শাসন এবং বর্তমান বাংলাদেশ। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা বলতে পারবেন যে সর্বোচ্চ কতজন আওয়ামী লীগের নেতাকর্মী এই সহিংসতায় মারা গিয়েছে শেখ হাসিনা পালানোর পর? সংখ্যাটা খুবই কম। এদেশের মানুষ সহনশীলতার রাজনীতি চায়, এদেশের মানুষ সহমর্মিতার রাজনীতি চায়, সহ অবস্থানের রাজনীতি চায়। সেই জায়গা থেকে বলবো, একজন মানুষকে আর হয়রানি করবেন না। আমরা অঙ্গীকার করছি আগামী যে বাংলাদেশ আপনাদেরকে উপহার দিব সেটি সম্প্রীতির বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন 2011 সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম যুগ্ম আহ্বায়ক, গণ অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রশেদ খান। বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ রশেদ খান। ঠিক আছে, না না মহিলা বক্তব্য দিব না। বলছে না লিপি বলার দিব নাকি ভাই জানি নাকি সংগ্রামী সাথী বন্ধুগণ, সারা বাংলাদেশে যে ধরনের অরাজকতা শুরু হয়েছে আপনারা সকলে দেখেছেন। বিপ্লবের পরে আরেকটি প্রতিবিপ্লব ঘটিয়ে এই বিপ্লবের যে অর্জন, সেই অর্জনকে ধূলিসাৎ করার একটি চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্তকে রুখে দেওয়ার জন্য আজকে গণ অধিকার পরিষদের এই শান্তি সমাবেশ, আজকে জনতার ঘাম নেমেছে। মাত্র একদিনের প্রস্তুতিতে হাজারো জনতা এখানে উপস্থিত হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয় গণ অধিকার
পরিষদ আগামীর ভবিষ্যৎ। আগামীতে গণ অধিকার পরিষদ রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার মাধ্যমে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা বলেছিল, আমি ছাড়া কে আছে যে জনগণের কথা ভাবে? শেখ হাসিনা এখন পালিয়েছে, জনগণ বেঁচে নাই। আপনারা মারা গেছেন, এই শেখ হাসিনা পালিয়েছে। আপনারা কি খুশি? আপনারা কি খুশি? হাত উঁচু করে দেখান আপনারা খুশি কিনা। শেখ হাসিনা পালিয়েছে, আজকে জনগণ আনন্দ করছে, আজকে জনগণ খুশিতে আজকে এলাকায় এলাকায় পাড়া মহল্লায় মহল্লায় আজকে বৃষ্টি বিতরণ করা হয়েছে। শেখ হাসিনা, তোমার রক্ষা হবে না। তুমি যেখানেই পালিয়ে যাও না কেন, বাংলাদেশের জনগণ তোমাকে দেশে ফিরিয়ে এনে তোমার ফাঁসি নিশ্চিত করবে। শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে, কারণ সে আইনাঘাত সৃষ্টি করেছে। সে হাজারো মানুষকে হত্যা করেছে, হাজারো মানুষকে গুম করেছে, বাংলাদেশকে রাজনীতি সুন্দর করেছে। কিন্তু আজকে দেশের জনগণ আওয়ামী লীগকে রাজনীতি শূন্য করে দিয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কেন আজকে এই ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছিলেন? শেখ হাসিনা মাতাল হয়ে গিয়েছিল, কিন্তু আপনারা কি সুস্থ ছিলেন না? আপনারা কি বুঝতেন না এইভাবে ক্ষমতা দখল করে রাখা যায় না? আপনার বাবা অর্থাৎ শেখ মুজিব তিনিও বাকশাল কায়েম করার মাধ্যমে ক্ষমতা দখল করে রাখতে চেয়েছিল, পেরেছিল বন্ধুগণ? এদেশের জনগণ বাকশাল মেনে নেয়নি, এদেশের জনগণ শেখ হাসিনার কর্তৃত্ব ভাবকে মেনে নেয়নি। এরশাদ এইটা না, আপনি বক্তব্য দেন। এরশাদ 9 বছর ক্ষমতায় ছিল, 9 বছর ক্ষমতায় ছিল। এরশাদ মনে করেছিল নূর হোসেনকে হত্যা করে, ডাক্তার মিলনকে হত্যা করে আমরা ক্ষমতায় থাকবো। এরশাদ করেছিল বন্ধুগণ। তবে আমি এরশাদকে ধন্যবাদ জানাতে চাই, এরশাদ স্বৈর শাসক হলেও দেশ ছেড়ে পালিয়ে যায়নি। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তিনি বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি দেশ ছেড়ে পালিয়ে যাব না। এই কথা বলার 2 দিন পরেই তিনি হেলিকপ্টারে করে তার দাদাবাবুদের দেশ মোদীর দেশে পালিয়ে গিয়েছে। নরেন্দ্র মোদীকে বলতে চাই, শেখ হাসিনাকে অনতি বিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাবেন, অন্যথায় বাংলাদেশে আজকে ইন্ডিয়ান আধিপত্যের বিরুদ্ধে যে সংগ্রাম শুরু হয়েছিল, এই সংগ্রামকে আরো জোরদার করা হবে। বন্ধুগণ, আপনারা দেখেছেন এতদিন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছি, প্রতিবাদ করেছি, ভারতীয় পণ্য বর্জন করেছি। শেখ হাসিনার কাছে পতন ত্বরান্বিত হয়। আজকে শেখ হাসিনার পতন ত্বরান্বিত হয়েছে, কোন আন্তর্জাতিক শক্তি আমাদেরকে সহযোগিতা করে নাই। এদেশের জনগণের শক্তিতে গণবিপ্লব, গণভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই সেনাবাহিনীকে, আমি ধন্যবাদ জানাতে চাই পুলিশ বাহিনীকে, আমি ধন্যবাদ জানাতে চাই সশস্ত্র বাহিনীকে। তারা এসে বলেছিল, আপনি যেভাবে খুন করে রক্তের গঙ্গা বয়ে আপনি ক্ষমতায় থাকতে চান, আমরা আপনার পাশে আর নাই। প্রশাসনের শুভবুদ্ধির উদয় হয়েছিল, আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই। একই সাথে বলতে চাই, যেমনি ভাবে আমরা দেখছি পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রকে যেমনিতে দলীয়করণ করা হয়েছিল, এই দলীয়করণ আমাদেরকে এখন ভাঙতে হবে। যারা আওয়ামী লীগের আমলে সুবিধা ভোগ করেছে, যাদেরকে আওয়ামী লীগের আমলে বিভিন্ন অবৈধভাবে প্রবেশন দেওয়া হয়েছে,
তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হয়েছে। গতকাল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সেই শপথ অনুষ্ঠানে গিয়েছিলাম। আমাদের দুঃখ লেগেছে অন্তর্বর্তীকালীন সরকার তত সময়ের জন্য বাংলাদেশকে শাসন করবে, ক্ষমতায় থাকবে, সেই তারা বলে নাই। বন্ধুগণ, আমরা রেখে দেখেছি ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমল, তারা 3 মাসের জন্য এসে 2 বছর ক্ষমতায় ছিল। 3 মাসের জন্য এসে 2 বছর ক্ষমতায় ছিল। আমরা কি আবারও এক ফখরুদ্দিন মঈনুদ্দিন মেনে নিব? বন্ধুগণ, আমরা অনির্বাচিত সরকারকে সর্বোচ্চ 3 মাসের সুযোগ দিতে চাই। 3 মাসের বেশি বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকতে পারবে না। আপনারা কি আমার কথা সাথে একমত? তাহলে হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে দেখান। সাংবাদিক ভাইরা দেখেন, জনতার ম্যান্ডেট 3 মাসের বেশি কেউ অন্তর্বর্তীকালীন সরকার মানে না। অনতিবিলম্বে আজকে সাংবিধানিক পরিষদগুলোকে সংস্কার করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে যারা নির্বাচন কমিশনার রয়েছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। এবং 2014 সালে, 18 সালে, 24 সালে এই 3 মেয়াদে যে সকল নির্বাচন কমিশনার বৃন্দ, সরকারের সচিব এবং রাষ্ট্রীয় কর্তা ব্যক্তিরা যারা এই অবৈধ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করেছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। আইনজীবী আরশাদ সিদ্দিকী বলেছে, প্রধান নির্বাচন কমিশন, প্রধান বিচারপতি তিনি বাকশালের নেতা ছিলেন। তিনি যে বক্তব্য দিয়েছিলেন সকলেই জানেন। তার বক্তব্যের কারণে ছাত্র সমাজ ফসল গেছিল, রাজপথে নেমে গিয়েছিল। তিনি বলেছিলেন কিসের আন্দোলন? প্রধান বিচারপতি সাহেব, কিসের আন্দোলন? আপনি দেখেন গণঅভ্যুত্থান রচিত হয়ে গেছে। আন্দোলন কিসের আন্দোলন দেখছেন? কিসের আন্দোলন? এইভাবে আপনার প্রথমের আন্দোলন। আপনি অনতিবিলম্বে পদত্যাগ করবেন। শেখ হাসিনা যাকে সেখানে বসিয়েছে আমরা তাকে মানতে পারবে না, পারবে না। যে সকল বিচারকগণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আজকে বাংলাদেশকে সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে, ওই সকল রাজনৈতিক বিচারক, ওই সকল বিচারকদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। অন্যথায় আমরা তাদের বাসাবাড়ি ঘেরাও করার মাধ্যমে তাদেরকে বাধ্য করবো মহোদয় করতে। বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে দেখেন পুলিশ প্রধান যিনি ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন বাহিনীর প্রধান যিনি ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই এটি একটি সাহসী উদ্যোগ এবং এই উদ্যোগ সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বপ্রথম এসেছে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে আমরা স্যালুট জানাবো। সবাই কপালে হাত করে সেনাবাহিনীকে স্যালুট জানাবেন। আমরা বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা আজকের এই গণ অধিকার পরিষদে আজকে যে সম্প্রীতি সমাবেশ, সেই সম্প্রীতি সমাবেশ থেকে আমরা বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমরা লাল সালাম জানাচ্ছি। এবং একই সাথে এই যে সংগ্রাম করতে গিয়ে, গণঅভ্যুত্থান রচনা করতে গিয়ে প্রায় 1000 ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা তাদের হত্যার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সাথে আমরা রাষ্ট্রের কাছে আহ্বান রাখতে চাই, এই 1000 পরিবারের প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। 1 কোটি টাকা করে আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে তাদের পরিবারের কাছে এই ক্ষতিপূরণ পৌঁছে দেবেন। একই সাথে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একজনকে আগামী 1 মাসের মধ্যে চাকরি নিশ্চিত করবেন। সময় কতদিন বন্ধুগণ? আগামী 1 মাস। 1 মাসের মধ্যে প্রত্যেক পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। যদি আপনারা 24 ঘন্টার মধ্যে না পারেন তাহলে আমাদেরকে জানান। আমরা জনগণকে আহ্বান জানাবো, গণজাগরণের মাধ্যমে আমরা এই পরিবারের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।
হিংসা বিদ্বেষ আনানের রাজনীতিকে বিশ্বাস করে না। গণ অধিকার পরিষদ শান্তি চায়, গণ অধিকার পরিষদ সম্প্রীতি চায়। আজকে হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা এতদিন মনে করেছেন আওয়ামী লীগ ছাড়া কেউ আপনাদের আশীর্বাদ নয়। আমরা বলতে চাই, বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ আজকে সম্প্রীতির সমাবেশের আয়োজন করেছে। কেন? যাতে করে আজকে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ বাংলাদেশের শান্তিতে বসবাস করতে পারে। আমরা শান্তিতে বিশ্বাসী। এদেশের হিন্দু আমার ভাই, এদেশের বৌদ্ধ খ্রিস্টান আমার ভাই, এদেশের মুসলমান আমরা সকলকে নিয়ে একসাথে বাংলাদেশের শান্তিতে বসবাস করতে চাই। গত পরশুদিন পুলিশের অন্যতম কর্মকর্তার একজন সহকর্মী আমাকে ফোন দিয়ে হাউ হাউ করে কান্নাকাটি করে বললেন, ভাই আমার 2 মেয়ে স্কুল খুলে দিয়েছে, তাদেরকে স্কুলে পড়াতে পারছি না। আজকে স্কুলের সাধারণ শিক্ষার্থীরা জানে যে আমার মেয়েরা পুলিশের সন্তান, নিরাপত্তাহীনতায় ভুগছি, যে কারণে স্কুলে পড়াতে পারি নাই। আজকে দেখেন যারা জীবন দিয়েছে, যে সকল পুলিশ কনস্টেবল শহীদ হয়েছে, তারা কি কেউ অফিসার? যে সকল পুলিশ সদস্য শহীদ হয়েছে এরা অধিকাংশই এসআই বা কনস্টেবল, সিনিয়ররা পালিয়েছিল, মাঠে কোনো নির্দেশনা ছিল না। আজকে আমরা পুলিশের যে সকল ভাইরা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। একই সাথে আজকের পর থেকে বাংলাদেশের কোথাও যদি কোন নিরীহ মানুষের বাড়ি ঘরে আক্রমণ করা হয়, যদি চাঁদাবাজি করা হয়, সে যে দলের হোক না কেন, হোক সে বিএনপির, হোক সে গণ অধিকার পরিষদের, হোক সে জামাত ইসলামীর বা ইসলামী আন্দোলনের, ওই সকল দুর্বৃত্তদের কোন রাজনৈতিক দল থাকতে পারে না। তাদের বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিরোধ করতে হবে। ছাত্র সমাজ এবং জনগণকে বলবো, আপনারা পাড়ায় পাড়ায় আপনারা সন্ত্রাস প্রমাণ কমিটি গঠন করেন। এই কমিটি গঠন করার মাধ্যমে বাংলাদেশকে আপনারা বাঁচান। আপনারা শেখ হাসিনার কবল থেকে বাংলাদেশকে বাঁচিয়েছেন। আপনারা এইবার যারা প্রতিনিধি আন্দোলন চায়, তাদের আপনারা বাংলাদেশকে বাঁচান। আজকে দেখেন আমাদের সংগ্রামী সভাপতি নুরুল নূর কি বলেছিলেন, বাংলাদেশের দ্বিতীয় কোন সাহসী নেতা আছে? বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় নেতাকে আপনারা দেখেন কে? বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে সাহসী জনপ্রিয় নেতা নুরুল নূর, তাকে রিমান্ডে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল, হাঁটতে পারে না, চলতে পারে না। তারপরে জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনা দিয়েছিল 90% সরকারের পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেন। আলীগঞ্জ কারাগার থেকে নুরুল নূরকে আমরা নিয়ে আসলাম, রাস্তায় জনতার ঢল লেগেছিল। প্রত্যেকে বলছে, নূর ভাই আপনার কথা রেখেছি, আপনি বলেছিলেন 10% ধাক্কা দাও। আপনি বলেছিলেন আপনি যদি নির্যাতনের শিকারের পরেও পুলিশ আপনার হ্যান্ডকাপ পরিয়ে রেখেছেন, আপনাকে আবার নির্যাতন করতে পারে, তারপরে আপনি এত বড় সাহসীনতা আমাদেরকে বলেছেন 10% ধাক্কা দাও। আমরা পরোয়া করি নাই আপনার নির্দেশনাকে, আমরা দল দেখি নাই, আমরা ব্যক্তি দেখি নাই, আমরা দল মত নির্বিশেষে রাজপথে ঝাঁপিয়ে পড়েছি। সুতরাং বলেন, যেটি আমাদের লতিফ মাসুম স্যার বললেন, নুরুল নূর আজকে এই আন্দোলন সংগ্রামের মহানায়ক। সুতরাং যে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে, আওয়ামী সরকারের পতন হয়েছে, সর্বপ্রথম এই গণঅভ্যুত্থানের স্বপ্ন দেখেছিলেন নুরুল নূর। এই গণঅভ্যুত্থানের স্বপ্নদ্রষ্টা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নূর। নুরুল নূর এই বাংলার মহানায়ক। আমরা বলতে চাই, আসুন নুরুল নূরের নেতৃত্বে আজকে বাংলাদেশে আমরা ঐক্য এবং সংহতি সৃষ্টি করি, দেশ এবং জাতিকে এগিয়ে দিয়ে যাই। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে বাংলাদেশে আর কোন শেখ হাসিনার জন্ম হবে না। আমরা বাংলা
আর কোন শেখ হাসিনার জন্ম হতে দিব না। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমরা ঘুষমুক্ত বাংলাদেশ চাই, আমরা মাদকমুক্ত বাংলাদেশ চাই, আমরা গণতন্ত্র চাই, ন্যায় বিচার চাই এবং সেই লক্ষ্যে গণ অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। সারা দেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, গণ অধিকার পরিষদের সাথে থাকুন। গণ অধিকার পরিষদ আপনাদের মুক্তির যে লড়াই, সেই লড়াইয়ে অগ্রসরণের ভূমিকা পালন করেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি এই ধরনের কোনো সংকট আসে, কেউ রাজপথে থাকবে না থাকবে। গণ অধিকার পরিষদের প্রত্যেকটা নেতৃবৃন্দ যেভাবে জেলায় জেলায় পাড়া মহল্লার নেতৃত্ব দিয়েছে, ইনশাআল্লাহ আবার এই সংকট আসলে সামনের দিকে নূরের নেতৃত্বে আপনারা আসতে লড়াই করবেন। সকলকে ধন্যবাদ। আজকে যারা এসেছেন সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন। জনতার অধিকার, জনতার অধিকার। আপনারা আজকের এই সমাবেশ থেকে ঘরে ফিরে গিয়ে প্রত্যেকটা জেলা পাড়া মহল্লায় গণ অধিকার পরিষদের ভূমিকা গ্রহণ করবেন। গণ অধিকার পরিষদের নেতৃত্বে আগামী যে সরকার গঠন করা হয় এবং সেই সরকারের এমপি মন্ত্রী হওয়া আপনারা যারা আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথে বন্ধুগণ, এই দেশপ্রতিনিধি আন্দোলনের অন্যতম পুরোধা যার ঘূর্ণির ভিত্তিতে আপামর জনগণ দল মত নির্বিশেষে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, সেই গণতন্ত্রের পুরোধা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে 30 বারের অধিক নির্যাতিত নিপীড়িত হয়েছে। গণতন্ত্রের জন্য লড়াই করছে, গণতন্ত্রের মহানায়ক